নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আমি সুদেষ্ণা আজ একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। ঘটনাটি পাঠিয়েছেন স্নেহা দত্ত। ঘটনাটা ওনার এক বান্ধবীর সাথে ঘটেছে। বান্ধবীর নাম অরুণা। উনি সারনেমটা ব্যবহার করেননি, অরুণা এই রকমই বলেছেন। স্নেহা দত্তর বাড়ি আমাদের এই দক্ষিণ কলকাতাতেই, কিন্তু ওনার বান্ধবী এবং তার সঙ্গে তার এক রুম পার্টনার, তাদের জীবনে যে একটা অলৌকিক ঘটনা ঘটে গিয়েছিল, ভৌতিক ঘটনা, সেটা ওনারা এই বান্ধবী মানে স্নেহার সঙ্গে আমার সাথে শেয়ার করেছেন। স্নেহা আমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন। তো হিসেব মতো স্নেহা হয়তো আমার বাড়ি থেকে খুব একটা দূরে থাকেন না, আর আমার থেকে বয়সে ছোট বলেই আমি নাম ধরেই সম্বোধন করছি, এতে ওদের কারোরই কোনো আপত্তি নেই। তো স্নেহা আমাকে লিখেছেন, দিদি, আমার বান্ধবী অরুণা বাইরে বাড়ি, ওর মেদিনীপুরে বাড়ি। এখানে কলকাতায় কোনো একটা ইনস্টিটিউশনেও ভর্তি হয়েছিল এবং পড়াশোনার জন্যই ও এখানে এসে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতো এবং আরও দুজনের সঙ্গে একটি ওয়ান রুম সেটের ফ্ল্যাট ওরা তিনজনে ভাড়া করে নিয়েছিল, যাতে ওখান থেকে যাতায়াত করতে সুবিধে হয়। ফ্ল্যাটটি কসবার কোনো একটি জায়গায়, পার্টিকুলার কোন জায়গায় ওটা ওরা বললেও আমি ইউটিউব চ্যানেলে নামটা করতে পারবো না, সুতরাং ক্ষমা মার্জনীয়। এবারে অরুণা যেটা ফেস করেছিল, তা সেটা হচ্ছে ওরা মেদিনীপুর থেকে এখানে পড়তে এসছে এবং আরও দুজনের সঙ্গে ওরা খুঁজছিল কোথায় থাকা যায় না যায়। তো নানা রকম জায়গায় অ্যাড দেখেছিল। তো স্নেহার বাবা কোনো একটা কাজের মাধ্যমে অরুণার বাবার সঙ্গে পূর্ব পরিচিত ছিলেন। তখন অরুণার বাবাই স্নেহার বাবাকে বলেছিলেন, দাদা, এখান থেকে তো আমি জানতে পারবো না, আপনি একটু খোঁজ খবর রাখবেন, আমার মেয়ে এরকম গিয়ে ওখানে ভর্তি হয়েছে, তো কোথায় থেকে পড়াশুনো করবে, একটু যাতে কাছাকাছি হয় এগুলো আপনি একটু দেখে দেবেন, তাহলে খুব বড্ড ভালো হয়। তো সেই অনুযায়ী হ্যাঁ, আর একটা কথা, অরুণা এটাও জানিয়েছিল যে একজন বর্ধমান থেকে এবং আরও একজন পরিচিত ওর মেদিনীপুর থেকেই আসবে, তিনজন মেয়ে ওরা থাকবে, এবং সেই হেতু যেন সেফটির ব্যাপারটা মাথায় রেখেই স্নেহার বাবা বলেছিল, কাকু আপনি কিন্তু এগুলো আমাদের একটু জানাবেন, আমার একটু ভয় ভয় লাগছে, আমি দূরে কোনো দিন বাবা মাকে ছেড়ে থাকিনি। তো সেই অনুযায়ী কথা হয়েছিল। তো স্নেহার বাবা নিজের সন্তানের মতোই ভালোবাসতেন অরুণাকেও। সে যাই হোক, উনি বললেন, চিন্তা করো না, তোমাদের জন্য আমি কোনো খারাপ জায়গা দেখব না, যাতে তোমরা সম্পূর্ণভাবে নিরাপদে থাকতে পারো সেরকম একটি জায়গায় আমি বেছে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তো স্নেহার বাবা ভাবলেন যে আমার একার পক্ষে তো সম্ভব নয়, আমি কয়েকজন ব্রোকারের সাথে যোগাযোগ করে দেখি কিছু ব্যবস্থা করতে পারি। তো উনি সেই অনুযায়ী একজন ব্রোকারকে যোগাযোগ করেছিলেন এবং তিনি অনেকগুলো জায়গা দেখানোর পর একটি ঘর একটা ফ্ল্যাট, ওয়ান রুম সেটের ফ্ল্যাট কসবারই কোনো একটা জায়গায় খুঁজে দিয়েছিলেন এবং বলেছিলেন যে দাদা, এই জায়গাটা কিন্তু ভীষণ নিরাপদ, ভীষণ ভালো জায়গা, কমিউনিকেশনও খুবই ভালো। সেগুলো একটাও মিথ্যে কথা নয়, কিন্তু ফ্ল্যাটের মালিক কেন জানি বেশি সস্তাতেই থাকতে দিচ্ছেন। তো যাই হোক, সেই অনুযায়ী আর কি স্নেহার বাবা ব্রোকারকে বলেছিলেন যে আমি নিজে গিয়ে আগে একবার দেখি। তো যিনি ব্রোকার ছিলেন তার নামটা ওরা কেউই বলেনি, সুতরাং আমি ব্রোকার দাদাই বলছি। তো উনি নিয়ে গিয়ে বললেন, তাতে কোনো আপত্তি নেই, আপনি যে কোনো দিন আমাকে একটু আগে থেকে বলবেন, আমি গিয়ে দেখাবো, আমি মালিককে বলে রাখবো, এরকম টাইপের কথা উনি বলেছিলেন।
তো সেই অনুযায়ী কাকু গিয়ে দেখেছিলেন হ্যাঁ ওখানে কিছু কিছু ফার্নিচারও রাখা আছে, একটা 6-7 সাইজের বেড রাখা ছিল। 1 রুম সেটের এই ঘরটা একটু বড় ছিল এবং সেই অনুযায়ী পাশে একটা ছোট ক্যাম্পখাট টাইপের পেতেও শোয়া যেতে পারে। আর কিছু কিছু জিনিস ছিল, রান্নাঘরে কিছু জিনিস ছিল, মানে একদম সুন্দর ব্যবস্থা করা ছিল, চিমনি টিমনি ছিল। এগুলো কাকু দেখার পরে ওদের বেশ ভালোই লেগেছিল। ব্রোকার বললেন তাহলে দাদা আপনি ওনাকে আসতে বলতে পারেন, যারা আসবে মেয়েগুলোর বয়সও বেশি নয়, তো বাচ্চা বাচ্চা মেয়ে, ওরা ভালোভাবে নিরাপদেই এখানে থাকবে। তবে মালিক বেশ ভাড়াটাও কমিয়ে দিয়েছে, ওরা অত দূর থেকে এসে থাকবে, ভালোই হবে। সুতরাং এবার স্নেহার বাবা উনি অরুণার বাবাকে ফোন করেছিলেন যে আমি এরকম ঘরদোর দেখে এসেছি, একটা জায়গা আমার খুবই পছন্দ হয়েছে, আপনি যদি চান তো আগে এখানে এসে একদিন থেকে আমার বাড়িতে আপনি দেখে শুনে পাকাপোক্ত ব্যবস্থা করে যেতে পারেন, তাহলে ওরা একেবারে ফাইনালি এখানে এসেই ঢুকতে পারবে। তো অরুণার বাবা সেই মতো স্নেহাদের বাড়ি চলে আসেন এবং উনি স্নেহার বাবার সঙ্গে গিয়েই ফ্ল্যাটটি আরও একবার ভালো করে দেখে আসেন। সুন্দর ঝকঝকে ফ্ল্যাট, প্রচুর আলো বাতাস রয়েছে, কোথাও কোনো সমস্যা নেই। তো উনিও রাজি হয়ে যান যে হ্যাঁ মেয়েরা এখানে ঠিকঠাকই থাকবে এবং নিচে ইলেকট্রিকের দোকান, বইয়ের দোকান, মেডিসিন শপ, গাড়ি ঘোড়ার ব্যবস্থা সবই ভীষণ ভালো রকম ছিল। তো সেই হেতু এবার অরুণার বাবা দিন ঠিক করেন ওদের কবে থেকে ইনস্টিটিউট চালু হবে, তার আগেই ওনারা শিফট করিয়ে দিতে চান। এবং অরুণার বাবার সঙ্গে আরও 2 জন গার্জেন ওনারাও এসে দেখে যান, সবারই খুব পছন্দ হয়। বলতে গেলে একদম নতুন ফ্ল্যাট ছিল 1 রুম সেটের। তো এবারে ওরা এসে থাকা শুরু করে, বাবা মায়েরা এসে সব ভালো মতো করে ব্যবস্থা করে দিয়ে যান, সব কিছু সেট করে দিয়ে তারপরে ওনারা বাচ্চাদের পাঠিয়ে দেন, মানে মেয়ে 3টিকে পাঠিয়ে দেন, ওরা থাকা শুরু করে, কোনো সমস্যা নেই। একজন রান্নার দিদিকেও বলে দেওয়া হয় যে যেন রোজ রান্নাটা করে দিয়ে যায়। তো সেই অনুযায়ী সব কিছু ব্যবস্থা বেশ ভালো মতোই হয়ে গিয়েছিল। বাচ্চা মেয়ে 3টিও দেখলো যে ভালো, ওখানে একটা ব্যালকনি ছিল, 3 জনে বসে খুব মজা করছিল যে হ্যাঁ এখানে আমরা একটু সময় কাটাতে পারবো, সন্ধ্যের পর আমরা এখানে এসে একটু আড্ডাটাড্ডাও দিতে পারবো, আর খুব নিরাপদ জায়গায় ছিল। কিন্তু সমস্যাটা বাঁধলো বেশ কিছুদিন পর থেকে। ওরা যখন শুয়ে পড়তো রাত্রে, প্রথম ওরা কিছু বুঝতে পারেনি, ভেবেছে বাইরে কোথাও কোনো বাচ্চা কাঁদছে, কিন্তু কয়েকদিন পর থেকে ওরা ভাবতে শুরু করলো দুপুরে হয়তো কোনো সময় বাড়িতে এসেছে, থাকছে, মনে হচ্ছে যেন একটা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে বা করে কাঁদছে, এরকম কান্নার আওয়াজ প্রথম পেতে লাগলো। তারপর শুরু হলো মনে হচ্ছে যেন ঘরের মধ্যে কে হামাগুড়ি দিচ্ছে, ছোট্ট বাচ্চা, ওরা কিন্তু কোনো বড় কোনো কিছু অনুভূতি করেনি, বাচ্চার অনুভূতি। এবং প্রত্যেকেই 3 জনেই এটা মানে অনুভব করেছিল, কেউ কাউকে কিছু বলেনি। এর কিছুদিন পরে হঠাৎ দেখছে যে হাতে ছোট হাতের ছাপ, পায়ের ছাপ, এরকম যেন জল টাইপের ফ্ল্যাটের মধ্যে রয়েছে। সন্ধেবেলা ওরা একটু ধূপটুপ জ্বালতো, ধূপটা নিভে যাওয়ার পর থেকে আবার শুরু হতো করে কান্না, একটা ছোট বাচ্চার কান্না, মানে এরকম বাচ্চা যে সবে হামাগুড়ি দিতে শিখেছে, একটু ছোট। একদিন অরুণা বাকি 2 বন্ধুদের বলেই ফেললো, আচ্ছা শোন, আমরা এখানে যে থাকছি আমার না এরকম মনে হয়, তোরা কি কোনো দিন কিছু ফিল করেছিস? এইবার বাকি বন্ধুদের 2 জন
তাদের ডাক নামগুলো পরে বলেছে ওরা, একজনের নাম ডলি, একজনের নাম পিঙ্কি। পিঙ্কি বলেছে, মানে ওদের ভালো নামগুলো আলাদা, নামটা ডিসক্লোজ করতে বারণ করা হয়েছে। অরুণা যখন জিজ্ঞেস করছে তখন প্রথমে পিঙ্কি বলেছে তুইও? তখন অরুণা বলছে আমিও মানে তুইও? তখন ডলি বলছে আমিও। এইবার তিনজনে ভালো মতো করে ভয় পেয়ে গেছে, বলে এখানে বাচ্চা আসবে কোথা থেকে? কই আমাদের তো কোনো দিন এখানে আশপাশের যে ফ্ল্যাটটা মানে মুখোমুখি, ওখানেও কোনো বাচ্চা দেখিনি। ওখানে একটা বয়স্ক আঙ্কেল আন্টি থাকেন, তাদের ছেলে বাইরে পড়াশুনো করে। তো ওই আঙ্কেল আন্টিও মাঝে মাঝে মেয়ে তিনটির সঙ্গে গল্প গাছা করতেন। তো এরা তিনজনে তো ভালো করে পড়াশুনো করছে, রাত্রিবেলা হয়ে গেলে কান্নার আওয়াজটা যেন বাড়তো একটু, বাচ্চারা যেরকম কাঁদে করে ওরকম কান্নার আওয়াজ। আবার এই 2-2:30 পর থেকে আওয়াজটা যেন একটু বাড়তো, 12টা-1টার সময় একটু হতো, আবার 2-2:30 থেকে একটু হতো, খেপে খেপে হতো, একটানা নয়। ওরা প্রথমে ব্যাপারটা অতটাও গুরুত্ব দেয়নি। তারপর একদিন হঠাৎ অরুণা আর পিঙ্কি কিছু একটা কাজে দরকার হয়েছিল, একই ইনস্টিটিউটে পড়তো যেহেতু, ওরা বলল যে আজকে দুপুরে বাড়ি ফিরে আসবো। টলি বলল তোরা যা, আমি যেমন সন্ধেবেলা যাই তেমনই যাব। তবে হ্যাঁ, ওদের কোনো ক্ষতি টতি কিন্তু কিছু হয়নি, ওই কান্নার আওয়াজটুকু ছাড়া। এইবারে দুপুরবেলা যখন অরুণা আর পিঙ্কি ফ্ল্যাটে এলো, তখন দেখছে চারিদিকে একদম ছোট্ট ছোট্ট হাত পা হামাগুড়ি এরকম ছাপ, জল জল, একটু জলের ছাপ। বাথরুম কিন্তু আটকানো। একটা বাচ্চার আওয়াজ, বাচ্চারে কোথা থেকে আসবে? ওরা একটু ভয় পেয়ে গেল। এরপর পিঙ্কি যখন খুব ক্লান্ত ছিল, সেদিন ওর শরীরটা ভালো ছিল না, পিঙ্কি বলল আমি একটু ঘুমোবো। যখন ও ঘুমিয়েছে তখন অরুণা বলছে ঠিক আছে তুই ঘুমো, আমি একটু বইটা পড়ি। বলছে ঠিক আছে পড়, আমার ভালো লাগছে না, আমি ঘুমোবো। পিঙ্কি ঘুমিয়ে পড়েছিল, অরুণাও পড়ছিল মন দিয়ে। হঠাৎ বেশ জোরে জোরে মানে একটা বাচ্চার কান্নার আওয়াজ। ওরা পিঙ্কির ঘুমটা ভেঙে গেল, অরুণা খুব ভয় পেয়ে গেছে। এবার অরুণা পিঙ্কিকে ডাকছে, পিঙ্কি। আমি বলছে হ্যাঁ আমি জেগে উঠেছি, বল। বলে পাচ্ছিস শুনতে? তখন দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে আছে এবং কন্টিনিউয়াসলি কান্নার আওয়াজটা হয়ে যাচ্ছে। এমন সময় পিঙ্কি অরুণাকে এই প্রথম বলল, অরুণা আমার না খুব ভয় করছে, সামনের আঙ্কেল আন্টিকে একবার ডেকে আনবি নাকি আমরা যাব? কি ব্যাপারটা বলতো? আমরা যবে থেকে এসেছি এরকম আওয়াজ হচ্ছিল, কিন্তু আজকে যেন থাকা যাচ্ছে না। কেউ যেন আমাদের জানাতে চাইছে, একটা ছোট্ট বাচ্চা। কি হয়েছে বলতো? আমার না খুব ভয় লাগছে, শরীরটা কিরম ভারী ভারী লাগছে, আর শরীরটা এমনিও আমার ভালো নেই। চল না একটু আঙ্কেলদের বেলটা বাজাই। এবার অরুণা রাজি হয়ে গেল। পিঙ্কি আর অরুণা গেল সামনের, মানে ওদের যে নেক্সট ডোর নেবার রয়েছে, ওই আঙ্কেল আন্টির বেল বাজালো। আন্টি আর কি দুপুরে একটু ঘুমোনোর ব্যাপার আছে, ওনার বয়স হয়েছে। আঙ্কেল দরজা খুললেন। তখন পিঙ্কি আর অরুণা বলে আঙ্কেল একটু আমরা এখানে বসতে পারি? বলছে হ্যাঁ হ্যাঁ বসো না। তারপরে আঙ্কেল আর কি বলে চা খাবে, কফি খাবে, এইরকম করছেন। আঙ্কেল খুব মজার মানুষ। এবার এরা দুজন বন্ধু পুরো থম মেরে গেছে, মুখ চোখ থমথম করছে, ভীষণ সিরিয়াস, একটা চোখ মুখে ভয়ের ছাপ। আঙ্কেল মজা করতে করতে হঠাৎ চুপ করে গেলেন। তখন বললেন, হ্যাঁ রে মা, তোদের কি কিছু হয়েছে? কি হয়েছে তোদের, এরকম মুখ চোখের অবস্থা কেন? পিঙ্কি বলল, আঙ্কেল আমার শরীরটা খুব খারাপ, আমরা ইনস্টিটিউট থেকে চলে এসেছি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। অরুণা বলল, আঙ্কেল একটা সত্যি কথা বলবেন? আঙ্কেল বললেন, হ্যাঁ বলবো না কেন, কি ব্যাপার? উনি মজা করতে করতেই আবার বললেন যে কি হয়েছে বল, আর কিছু খাবি, খিদে পেয়েছে?
ওরা বললো না কাকু খিদে নেই, খিদে মরে গেছে, আমরা খুব ভয় পেয়েছি। তখন ভদ্রলোক বললেন, ভয় পেয়েছিস কেন বলতো? তখন ওরা এখানে আসার পর থেকে যা যা ঘটেছে সবটা বলতে শুরু করলো। তখন আঙ্কেলকে জিজ্ঞেস করলো, আঙ্কেল আমাদের প্লিজ সত্যি করে বলুন না, আমরা তাহলে বাবা মাকেই জানাবো, আমাদের এখানে ভালো লাগছে না, ভয় করছে। তখন আঙ্কেল কিছুতেই প্রথমে বলতে রাজি হচ্ছিলেন না, তারপর আন্টি ঘুম থেকে উঠলেন, ওদের একটু খাবার দাবার বানিয়ে দিলেন। তারপরে অনেক জোড়াজুটির পর ভদ্রলোক বললেন, তোদের ওই ফ্ল্যাটটা আগে অন্য একজনদের ছিল, একটা কাপেল আর একটা বাচ্চার। এবার ওরাও কিনেছিল আর একজনের কাছ থেকে, যিনি ফার্স্ট ওনার ছিলেন তার কাছ থেকে এরা কিনে এসেছিল। তা ফার্স্ট যারা ওনার ছিল তারা বাইরে চলে যাবে বলে এদের খুব মানে অল্প টাকাতেই ছেড়ে দিয়েছিল। বাইরে বলতে ভদ্রমহিলার ছেলে থাকে ক্যালিফোর্নিয়ায়, ওরা বিদেশেই চলে গিয়েছে। তখন ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে গিয়েছিল একটি দম্পতির কাছে। তো ভদ্রলোক দুজনেই অল্প বয়স, একটু ছোট্ট বাচ্চা হয়েছে। কাকিমা বলছে ওই মেয়েটিকেও যখন ওর বাচ্চাটি হবে সেই সময় আমার কাছে দুপুরে রাখতাম, খাওয়াতাম দাওয়াতাম, নিজের মেয়ের মতো খুবই ভালোবাসতাম। তো তারপরে আমাদের এই নাতি হলো, তো খুবই ভালো চলছিল জানিস মা। কিন্তু সমস্যাটা হলো নাতিকে নিয়ে। ওরা তো দুজনেই চাকরি করতো, চাকরি না করলে ফ্ল্যাটের লোন শোধ করবে কী করে, এইসবের ব্যাপার ছিল। তো ওই জন্য মেয়েটি চাকরি ছাড়েনি। তখন বলেছিল যে কাকিমা আপনার ভরসাতেই আছি, আমি একজন আয়ার ব্যবস্থা করেছি, আর তারপর কিছুদিন বাদে নয় আমার মা কিছুদিন এসে থাকবেন, নয় আমার শাশুড়ি মা কিছুদিন এসে থাকবেন আয়াটিকে অবজার্ভ করার জন্য। তো আমরাও দেখি যে যখন যেমন করে পারবো পালা করে বাচ্চাটিকে দেখব, সেই অনুযায়ী আমি আর চাকরি ছাড়ছি না, তো আপনারাও একটু দেখাশোনা করবেন। এইসব বলে বাচ্চাটি একদম ছোট বাচ্চা, আয়ার ব্যবস্থা করা হলো। একটি সেন্টার থেকে প্রথমে ওরা আয়া নিয়েছিল। ভুলটা করে বসলো যখন ওই ভদ্রমহিলা মানে আয়া ভদ্রমহিলাকে ওরা ডাইরেক্টলি রাখলো। ও সেন্টারে রেখে বলে দিল আমাদের আর লাগবে না বলে এই আয়াকে ওরা ডিরেক্টলি রেখে দিল। এবার এর তো হলো ভালো মজা, কেউ কিছু করলেও কোথাও কমপ্লেন করার জায়গা নেই। আয়াটি কী করতো, বাচ্চাটিকে দেখতো যতক্ষণ দুপুরে এর মা এসে থাকতো বা ওর মা মানে শাশুড়ি মা এসে থাকতো বা মা এসে থাকতো, ততক্ষণ মহিলা ভালোই কাজকর্ম করছিল। তো একবার কি হলো, এই মাসখানেক না মাস দেড়েক বাদে কোনো একটি কারণে মেয়েটির মাও আসতে পারলো না, অসুস্থ হয়েছিল, এবং মেয়েটির শাশুড়ি মাও পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছিল। তো মেয়েটির মাই এখানে দীর্ঘদিন এসে থাকবার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু উনি আগে সুস্থ হবেন, এর কিছুদিন বাদে যাবেন এরকম। আয়াটি দেখলো ভালো মজা, কেউ থাকবে না ওকে দেখবার জন্য, মনে সুখে ফাঁকি মারতে লাগলো এবং সে একটি পন্থা অবলম্বন করলো। সেটা কি, দুপুরবেলা ঘুমোবে বলে বাচ্চা ছেলেটির, মানে এটা বলাটাও ইউটিউব চ্যানেলে একটা এর ব্যাপার, মানে ছোট শিশুরা যেখান দিয়ে আর কি ইউরিন পাস করে ওই জায়গাটিতে প্রাইভেট পার্টে ওদের ছোট্ট বেবিটির একটি প্লাস্টিক গার্ডার দিয়ে বেঁধে দিত। এইভাবে চলতে চলতে আবার কি হতো, টুকটাক আওয়াজ হলে এই কাকিমা মানে এই আন্টি গিয়ে বেলটেল বাজালে সঙ্গে সঙ্গে ওটা আবার খুলে দিয়ে নর্মাল করে দিত। বাচ্চাটা খুব কাঁদতো। এবার এই কান্নার আওয়াজ শুনেই এই আন্টি একদিন বলেছিলেন আমি বাচ্চাটাকে নিয়ে আসি, ও বোধহয় ঠিক ট্যাকেল করতে পারছে না, তখন নিয়ে এসে এরকম করে চলতে লাগলো। কিছুদিন বাদে যথারীতি ওরকম আয়াটি ঘুমিয়ে পড়েছিল। আর এরা হাজব্যান্ড ওয়াইফ কী করেছিল, ওরা একটা মানে ওই আয়াটি যখন রাত্রে সন্ধ্যের পরে থাকতো না, তখন আর কি
সিসিটিভি লাগানোর একটা ব্যাপার করেছিল। তো যাই হোক, বাচ্চাটির মা হঠাৎ একদিন দুপুরবেলা চলে আসে। না, আমি একটু ভুল বললাম, ঘটনাটি হওয়ার পরে ওরা সিসিটিভি লাগিয়েছিল। বাচ্চাটির মেয়েটি একদিন তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিল এবং চলে আসার পর হঠাৎ করে বেল বাজানোয় আয়াটি খুলে দিয়েছিল দরজা এবং ভুল করে বাচ্চাটির প্লাস্টিকটা খুলতে ভুলে গিয়েছিল। এইবার ওই মেয়েটি দেখে বাচ্চাটা লাল হয়ে গেছে, ফুলে গেছে, আর চিৎকার করে কেঁদে উঠেছে। তখন আয়ার খেয়াল হয়েছে, রে আমি তো প্লাস্টিকটা খুলিনি। এবার বাচ্চাটি এতটাই কান্নাকাটি করতে শুরু করলো, শরীর ফুলে গেছে। তখন আয়াকে বীভৎস বকাবকি করছে, কিন্তু বাচ্চাটাকে প্রথমে বাথরুমের একটা করিয়েছে, তারপরও বাবাকে ফোন করা হয়েছে, আয়াকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, বাচ্চাকে তার আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই রকম দীর্ঘদিন বাচ্চাটির ওপর টর্চার চলার ফলে যেটা রেজাল্ট হয়েছিল, ওর একটা কিছু মারাত্মক ইনফেকশান হয়ে গিয়েছিল এবং শেষ অবধি বাচ্চাটাকে বাঁচানো যায়নি। এবার এই দম্পতি ফ্ল্যাটটা প্রথমে বিক্রি করে দিয়ে চলে যায়। এই ঘটনার বেশ কিছুদিন পর ওরা আর এখানে থাকতে পারছিল না, মানসিক একটা প্রচণ্ড কষ্টর জন্য। যিনি ফ্ল্যাটটি কিনেছেন তিনি কিছুদিন থাকার পর থাকতে না পেরে নিজে এই মেয়েগুলিকে ভাড়া দিয়েছে এবং ওই জন্য বেশ সস্তায় ভাড়া দিয়েছে, কারণ তাদের আরও একটি বাড়ি আছে। এই হচ্ছে ঘটনা। এবং 3টি মেয়ের মাকে বাবাকে সমস্ত ঘটনা জানানো হয়েছিল। তারা এখানে এসে বাচ্চা 3টি মেয়েকে অন্য একটা জায়গায় শিফট করিয়ে দেন। এখানে ভীষণই নিরাপদ জায়গা ছিল, কোনো ক্ষতি কারুর হয়নি, কিন্তু ঘটনাটা এরকম ঘটেছিল। তারপর থেকে কিন্তু ফ্ল্যাটটি খালিই পড়ে আছে। মেয়ে 3টি মাঝে মাঝে এই আঙ্কেল আন্টির সঙ্গে দেখা করতে আসে, গল্প গাছা করে, কিন্তু ওই ফ্ল্যাটে তারা আর ভুলেও তাকায় না। এই ছিল ওদের 3 জনের অভিজ্ঞতা। হয়তো ওই ফ্ল্যাটটিতে থাকলে এখনও যদি কেউ থাকতে যায়, ওই বাচ্চাটির কান্না শুনতে পাবে। ঘটনাটা খুব মর্মান্তিক, বাচ্চাটিকে বাঁচানো যায়নি। আর মেয়ে 3টি অন্য জায়গায় থাকে এখন, কিন্তু এই ঘটনাটা ওরা ভুলতে পারে না। সত্যি কি মর্মান্তিক, মানুষ কতটা নীচ এবং কতটা অমানবিক হলে এই সমস্ত কাজ কারবার করতে পারে। আমার নিজের মেয়ের বেলায়ও আমি যখন একদম ছোট্ট বাচ্চা, আমারও আয়া রাখা হয়েছিল, আমি ফেস করেছি ওরা কত রকমের অসভ্যতামিও যে করে। সবাই যে খুব খারাপ তা নয়, অনেক ভালো মানুষও আছেন, কিন্তু আমি ফেস করেছি এবং এই ঘটনাটা শোনার পর আমার রীতিমতো ভীষণ রাগ হয়েছিল। আমিও ফেস করেছি, ওরা দুপুরবেলা ঘুমায়, বাচ্চাকে দেখে না, ঠিক করে চান টান করায় না, অনেক সময় দেরি করে আসে। এমনও হয়েছে আমি চান টান করিয়ে দিয়েছি, 11টায় ডট চান করানোর ব্যাপার থাকতো, ডট 11টায় আমি চান টান করিয়ে দিয়েছি জল গরম করে, তারপর উনি 12টা 12:30টাতেও এসছেন এবং যথারীতি 5টা 5:30টায় চলেও গেছেন, যেখানে রাত্রির 8টা অবধি ওনাদের ডিউটি, সকাল 8টা থেকে রাত্রির 8টা ডিউটি ছিল। এরকম অনেকেই করেছে। তো তারপরেই ঘটনাটি শোনার পর আমার ভীষণ রকম একটা ভেতর খুব রাগ হচ্ছিল এবং শিশুটির জন্য প্রচণ্ড কষ্ট হয়েছে। সব সময় আমার নিজের শিশুর মুখটাই মনে পড়তো। এখন তো আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে, কিন্তু ওই সময়টা ওই ছোট্ট শিশুটার সাথে যে কি কত রকম হয়েছে, কি বলবো, অত্যাচারগুলো হয়েছে, ওই বাবা মায়ের কথা ভাবলে ভীষণ কষ্ট হয়। জানি না ওনারা এখন কোথায় আছেন, কেমন আছেন। ঈশ্বরকে ডাকি সবাই যেন ভালো থাকে, এই ধরনের ঘটনা যেন আর কোথাও না হয়, কারোর সাথে না হয়। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। সুতরাং
অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনাদের একই চ্যানেলের মধ্যে অলৌকিক ঘটনা, ভৌতিক ঘটনা, রহস্য গল্প, নানা রকম ভৌতিক গল্প সবই শোনাতে থাকি। আপনারা যদি মনে করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব কি করব না ভাবছেন, সাবস্ক্রাইবটারও করে রাখবেন, তাহলে একসাথে অনেক কিছু শুনতে পাবেন। আর যাদের জীবনে বা আপনাদের কারোর পরিচিত মানুষ কারোর জীবনে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, মানে অলৌকিক ঘটনা, আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়াই থাকে, গল্প লিখে পাঠাতে পারবেন বা ঘটনা, আর হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে। আপনারা চাইলে কিন্তু একটা ভয়েস রেকর্ড করেও আমাকে পাঠাতে পারেন। সব রকম ব্যবস্থাই করে রেখেছি, শুধু সঙ্গে থাকুন, শুনতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না, তাহলে সকল নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুদেষ্ণা। গুড নাইট।